মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রিলেশন কি করে করতে হয় সেটি শিখব। এবং আমার মনে হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সমস্ত রুলস বা নিয়ম রয়েছে সেগুলো যদি আমরা একবার তাড়াতাড়ি রিভিশন দিয়ে দেই তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর খুব বেশি অসুবিধা আমাদের হবে না। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু টুকটাক অসুবিধা হতে পারে। সেই কারণে প্রথম যে ক্লাসটি আমি করেছি টোটালটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, এবং সেই ক্লাসে কিন্তু নিয়ম আমি মুখস্থের কথা বলিনি, সেখানে আমরা কনসেপ্ট বা মিনিং থেকে নিয়মটাকে তৈরি করেছি, করে আমরা সেই অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন সেটা আমরা করেছি। তো যারা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে বেশ সরগর হয়ে গেছো, সবকিছু রুলস মোটামুটি তোমাদের জানা, তারা এই ভিডিওটিকে প্রথম 16 বা 17 মিনিট স্কিপ করতে পারো। প্রথম 16 বা 17 মিনিট স্কিপ করলে সরাসরি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাবে। আর প্রথম 16-17 মিনিট কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সই আরো একটু গভীরভাবে, আরো একটু কনসেপচুয়াল আলোচনা সেখানটায় রয়েছে। আবার যারা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কানুন জানো তারাও আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমরা প্রথম 16-17টা মিনিট দেখতেই পারো। তাহলে তোমাদের লাভ বই কি ক্ষতি কিছু কিন্তু হবে না, ঠিক আছে? বোর্ডে লেখা রয়েছে, আকাশ সেড টু মি, আকাশ আমাকে বলেছিল, আই এম ওয়াচিং আ মুভি নাও, আমি এখন একটি মুভি দেখছি। তো এই কথাটা আমি শুনলাম, এবং আকাশ কবে বলেছে? ধরে নাও ডিসেম্বরের 26 তারিখে আকাশ এই কথাটা বলেছে আমাকে। এবার আমি শুনে 29 তারিখে, এবং আকাশ ধরো এই কথাটা বলেছে শিলিগুড়ি থেকে বলেছে, ও শিলিগুড়িতে আমরা একই বাড়িতে আছি, সেই অবস্থায় এই কথাগুলো আকাশ আমাকে বলেছিল। সেটি শুনে আমি জলপাইগুড়িতে এসে আমার অন্য কোনো বন্ধুকে সেই কথাগুলো বলছি, তাহলে আমি কি বলবো? আকাশ আমাকে বলেছিল যে, তাহলে কি লিখবো? আকাশ সেই টু উঠে গিয়ে টোল্ড হবে, আমাকে বলেছিল যে, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে যে বলছি তাই দ্যাট হচ্ছে, বলেছিল যে, সে টোল্ড মি দ্যাট। তাহলে এই আইটা কি? আইটা হচ্ছে আকাশ। তাহলে আমি বলবো আকাশ আমাকে বলেছিল যে সে দেখছিল একটা মুভি তখন, হি, তাহলে ওয়াজ ওয়াচিং আ মুভি দেন। তাহলে এখানে কি কি চেঞ্জ হলো? প্রথমত সেইট টু উঠে গিয়ে টোল্ড হলো, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, অ্যামটা হয়ে গেল ওয়াজ, আর নাওটা হয়ে গেল দেন। এইটুকু চেঞ্জ হলো এখানটায়। এবারে এই চেঞ্জগুলো কেন হলো? তোমরা যখনই কোনো নিয়ম পড়বে, যে কোনো সাবজেক্টের হোক, কোনো রুলস পড়বে, রুলসটা আসলো কি করে সেটা তোমরা খুঁজবে বা তোমাদের যে টিচাররা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে, তাহলে সেই রুলসটা তোমার সবসময় মনে থাকবে। আর যদি রুলস কি করে আসলো সেটা না জেনেই যদি মুখস্থ করো তাহলে কিন্তু সেটা বেশি দিন তোমার মেমোরিতে থাকবে না। তাহলে দেখো এখানে এটা কি করে এই চেঞ্জগুলো আসলো। প্রথম কথা, আকাশ ধরো এই কথাটা বলেছিল 26 তারিখে, আর আমি এই কথাটা এবং আকাশ এই কথাটা ধরো শিলিগুড়িতে বলেছিল, আমি শিলিগুড়িতেই তখন ছিলাম, শুনেছিলাম। সেটা এসে আমি জলপাইগুড়িতে অন্য কাউকে, অন্য কোনো বন্ধুকে এসে সেই কথা, আকাশের বলা কথাটা আমার মুখ দিয়ে বলছি, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে সেক্ষেত্রে আকাশের কথাটা হচ্ছে আমি একটা মুভি দেখছি, তাহলে আমি তো বলবো সে একটা মুভি দেখছিল, সেই কারণে আইটাই হি হয়ে গেল, এবং হচ্ছে দেখছি বলে অ্যাম ওয়াচিং আছে, আর দেখছিল বলে ওয়াজ ওয়াচিং হলো। আর একটা মুভি দেখছিল তখন, এখন তো বলা যাবে না, কারণ এখন তো ছিল হচ্ছে কত তারিখ, সেটা হচ্ছে 26 তারিখ, যখন ও মুভিটা দেখছে তখনকার কথা বলছে। আর আমি সেটা ন্যারেট করছি বা বলছি অন্য কাউকে 29 তারিখ, তাহলে 29 তারিখের পরিপ্রেক্ষিতে এই 26 তারিখটা কিন্তু অতীত হয়ে গেছে। সেই জন্য আকাশ যেই টেন্সে কথা বলছে তার করেসপন্ডিং পাস্টে আমি কিন্তু অন্য কাউকে আকাশের কথাটাকে বলবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ডাইরেক্ট ন্যারেশন যেই টেন্সে থাকবে তার এক স্টেপ পাস্টে গিয়ে
আমাকে ইনডাইরেক্ট ন্যারেশনে টেন্সটাকে ইউজ করতে হবে, সেটাকেই বলে করেসপন্ডিং পাস্ট। আর একই রকম ভাবে পরের সেন্টেন্স দেখো, তাহলে এটা বুঝতেই পারছো, এটা হবে আকাশ সেই টু থেকে আবার টোল্ড মি, আমাকে বলেছিল যে, এখানে আছে আই হ্যাভ কাম হেয়ার টুডে, আমি এখানে আজকে এসেছি। তো আমি এটা ধরো আবার বলছি, আকাশ শিলিগুড়িতে আছে, আমি শিলিগুড়িতে একই বাড়িতে আছি, সেই অবস্থায় কথাটা আমি শুনেছি, শুনে আমি জলপাইগুড়িতে এসে আবার আমার কোনো বন্ধুকে এই আকাশের বলা কথাটাকেই আমার মুখ দিয়ে বলছি। তাহলে আমি কি বলবো, আকাশ আমাকে বলেছিল যে, আইটা হচ্ছে আবার আকাশ, তাহলে হি বলবো, তাহলে সে হি হ্যাড, এইবার বলো কাম হবে না গান হবে, কাম ভার্বটা গো হবে নাকি কামই থাকবে? যদি কাম থাকে তাহলে মিনিংটা কেমন হচ্ছে, আকাশ আমাকে বলেছিল যে সে এসেছিল, তাহলে আমি তো জলপাইগুড়ি থেকে কথাটা বলেছি, তাহলে জলপাইগুড়ি থেকে যদি বলি সে এসেছিল, তাহলে জলপাইগুড়িকে বোঝাবে। কিন্তু যেহেতু আকাশ এই কথাটা শিলিগুড়িতে বলেছিল আর আমি জলপাইগুড়ি এসে অন্য কাউকে বলছি, মানে স্থান পরিবর্তন হয়েছে, সেই জন্য সেই ক্ষেত্রে কামটা হয়ে যাবে গো, আর গো এর থার্ড ফর্ম হবে হচ্ছে গান। আকাশ এখানে বলছে আমি এসেছি আর আমি বললাম সে গিয়েছিল, কেননা আমি জলপাইগুড়ি থেকে বলছি শিলিগুড়ির কথা, গিয়েছিল, তাহলে এখানে আছে হেয়ার, এখানে মানে শিলিগুড়ি, আর আমি যদি জলপাইগুড়ি থেকে বলি তাহলে কিন্তু আর হেয়ার বলবো না, আমি বলবো সেখানে, মানে শিলিগুড়িতে মানে সেখানে, সেই জন্য হেয়ারটা হয়ে যাবে দেয়ার। আকাশ গিয়েছিল সেখানে। আর টুডে তো বলা যাবে না, টুডে মানে আকাশ বলেছে 26 তারিখ, আর আজকে 29 তারিখেও যদি আমি টুডে বলি তাহলে আকাশের কথাটা কিন্তু আবার এই যে সময়টা, সেই সময়টার মধ্যে একটা বিভ্রাট তৈরি হয়ে গেল, সেই জন্য টুডেটা চেঞ্জ হয়, আমি বলবো আকাশ সেখানে গিয়েছিল সেদিন, মানে টুডেটা চেঞ্জ হয়ে যাবে দ্যাট ডে। তাহলে এখানে কি কি চেঞ্জ হলো, আবার সেড টু উঠে গিয়ে টোল্ড হলো, ইনভার্ট কম উঠে গিয়ে দ্যাট বসলো, কেন বসলো, যে কথাটা এসছে বলে, আইটা চেঞ্জ হয়ে হি হলো, আর হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হলো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল পাস্ট পারফেক্ট, আর কাম চেঞ্জ হয়ে কিন্তু গান হলো, কেন হলো, জায়গা চেঞ্জ হয়েছে বলে, সেই জন্য। আর জায়গা চেঞ্জ হয়েছে বলে আমার কি হলো, হেয়ার চেঞ্জ হয়ে কি হয়ে গেল, দেয়ার। জায়গা চেঞ্জ না হলে কিন্তু এটা হবে না, আমি পরের সেন্টেন্সে সেটা বুঝিয়ে দিচ্ছি। আর টুডে চেঞ্জ হয়ে দ্যাট ডে হলো, তাহলে এই দ্যাট ডে আর এই টেন্স, এটা স্থান মানে জায়গা পরিবর্তন না হলেও এই চেঞ্জটা কিন্তু হবে, কিন্তু জায়গা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এই কাম আর হেয়ার চেঞ্জ হবে না। যেমন আমি আর একটা সেন্টেন্স লিখছি, এটারই আনসার আর একটা লিখছি, আকাশ told me that he had come here that day. তাহলে এটা কেন অন্যরকম হলো, ধরো আমি এই কথাটাকে আকাশ বলেছিল 26 তারিখে, এই কথাটা আমি অন্য কাউকে 29 তারিখে বলছি, এখানেও তাই, এই 26 তারিখে আকাশের বলা কথাটাকে আমি 29 তারিখে অন্য কাউকে গিয়ে বলছি, কিন্তু দুটো সেন্টেন্স দুরকম হলো। এইটা ধরে নাও যে আকাশ এই কথাগুলো শিলিগুড়িতে কোনো একটা বাড়িতে থেকে আকাশ বলেছে আর আমি সেটা শুনেছি, আমাকে বলেছে, আর আমিও যখন এই কথাটা থার্ড পারসন কাউকে বলছি, অন্য কাউকে বলছি, সেই সময় আমি শিলিগুড়িতে, আকাশ যেই বাড়িতে আছে আমিও সেই বাড়িতেই তখন আছি, তার মানে জায়গাটা কিন্তু চেঞ্জ হয়নি। আর এটা আমি বলেছি আমি শিলিগুড়িতে নেই, আমি জলপাইগুড়িতে চলে এসেছি, এটাতে জলপাইগুড়িতে চলে আসছি, তাহলে জায়গা যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে আমি তো দেয়ার বলতে পারি না, আমি হ্যাঁ মানে এখানে এসেছে এটাই বলবো, আর আমি গিয়েছিল বলবো না, আমি বলবো আকাশ আমাকে বলেছিল যে সে এখানে এসেছিল সেদিন, ওই দিন। তাহলে সেক্ষেত্রে কি হলো, এই যে কাম যেটা সেটা কামই থাকলো, আর হেয়ার যেটা হেয়ারই থাকলো, কেন, স্থানের কোনো পরিবর্তন হয়নি, যেই জায়গায় ছিলাম সেই জায়গায় থেকেই আমি বলছি, মানে মিনিংটাকে ঠিক রাখার জন্য আসলে রুলস আসে। তাহলে আমরা যদি মিনিংটাকে মনে রেখে ন্যারেশন করি বা অন্য যে কোনো গ্রামার করি, তাহলে কিন্তু গ্রামারটা
অনেক সহজ হয়ে যায়। আর যখনই শুধুমাত্র আমরা রুলসটাকে মুখস্থ করে কোনো গ্রামার বা যে কোনো কিছুই করার চেষ্টা করি, তখন কিন্তু সেটা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে ডাইরেক্ট ন্যারেশনে যেই টেন্স থাকবে, ইনডাইরেক্ট ন্যারেশনে ওই ডাইরেক্ট ন্যারেশনের টেন্সের সাপেক্ষে একটা স্টেপ পাস্টে চলে যাবে, বা ডাইরেক্ট ন্যারেশনে যেই টেন্স থাকবে ইনডাইরেক্ট ন্যারেশনে তার করেসপন্ডিং পাস্ট হবে। কেন হবে সেটা তোমাকে বুঝালাম। কেননা বক্তা যেটা বলে সেটা ডাইরেক্ট ন্যারেশন, আর সেটা বলে এটা দেখো 26 তারিখে বলেছে, আর আমি যেটা বলছি সেটা 29 তারিখে। তাহলে আমার বলা মানে ডাইরেক্ট ন্যারেশনের সাপেক্ষে ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে অতীত। তাই ইনডাইরেক্ট ন্যারেশনে যেই টেন্স থাকে ডাইরেক্ট ন্যারেশনে তার একটা স্টেপ পাস্ট হয়ে যায়। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যেই টেন্স থাকবে ইনডাইরেক্ট ন্যারেশনে করেসপন্ডিং পাস্ট হবে। হি সেড I had a dog. এবার বলো I had a dog এটা কোন টেন্স? অনেকেই ঠিক ভেবেছো, আবার অনেকে ভুল ভেবেছো। তোমরা সেন্টেন্সে হ্যাড দেখলেই তোমরা অনেকে ভাবো, সবাই না, কেউ কেউ ভাবো যে সেটা বোধহয় পাস্ট পারফেক্ট। না, পাস্ট পারফেক্ট না। শুধু যদি হ্যাড থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়। আর হ্যাডের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, অর্থাৎ হ্যাড সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে, আর মেইন ভার্ব তার থার্ড ফর্ম থাকবে, যেমন হ্যাড গান, হ্যাড রিটেন, এরকম যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট কেন? সাবজেক্ট হ্যাজ হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম সেটা তো পাস্ট ইনডেফিনিট। এটা হলো সাবজেক্ট আর এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এটা কি পাস্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে? হি সেইড শুধু যদি থাকে তাহলে সেইডই হয়, হি সেইড দ্যাট। এবার আইটা হচ্ছে হি, তাহলে সেইড দ্যাট হি হ্যাড। এইবার শুধু হ্যাড হবে না আরো কিছু হবে? ভাবো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আমরা করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই হ্যাডটা কিন্তু আমাদের পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্বের হ্যাড, আর এই হ্যাডের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, সেই জন্য হ্যাড হ্যাড হবে, দুবার হ্যাড হবে। তাহলে দ্যাট হি হ্যাড আ ডগ। ঠিক আছে? তাহলে দুটো হ্যাড কেন হলো? প্রথমটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হ্যাড, আর পরেরটা হচ্ছে এই যে মেইন ভার্ব তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, কেননা পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে কি হলো? হি সেড দ্যাট হি হ্যাড আ ডগ। তাহলে এইটুকু ছিল আগের ক্লাসের কুইক রিক্যাপ। তো এবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সেন্স শিখব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপের, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো টাইপ মানে যেগুলো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড থাকে না যে সমস্ত কোশ্চেনে, অথবা যে সমস্ত কোশ্চেনের আনসার শুধুমাত্র ইয়েস বা নো বললেই আনসার পাওয়া যায়, সেগুলো হচ্ছে ইয়েস নো টাইপের কোশ্চেন। যেমন এখানে লেখা রয়েছে আর ইউ রেডি? তুমি কি রেডি? ইয়েস বা নো, হ্যাঁ বা না বললেই উত্তর হয়ে যায়, এগুলোকে বলা হয় ইয়েস নো টাইপের কোশ্চেন। তো এই ইয়েস নো টাইপের কোশ্চেন যেগুলো, সেগুলো যখন আমরা করব তখন আগের মতোই আমরা আগে মিনিংটাকে প্রায়োরিটি দিব, যে আমি এই কথাটাকে যখন অন্য কাউকে বলবো তখন কিভাবে বলবো, সেই ধারণাটাকে মাথায় নিয়ে অ্যাকর্ডিংলি সেটাকে আমরা লিখবো। তাহলে নিয়মটা এখান থেকে এমনি বেরিয়ে আসবে। চলো দেখা যাক। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আর ইউ রেডি? তুমি কি তৈরি? তুমি কি প্রস্তুত? তাহলে এটা যেহেতু প্রশ্ন, তার মানে সে আমাকে প্রশ্ন করেছিল, মানে সে আমাকে জিজ্ঞাসা করেছিল। সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু উঠে গিয়ে টোল্ড হয়েছিল, তোমরা মনে করো। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সেড টু উঠে গিয়ে আস্কড বা এনকোয়ার্ড হয়। তো এনকোয়ার্ড লেখার দরকার নেই, প্রচলিত হচ্ছে আস্কড মানে জিজ্ঞাসা করা। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, যেহেতু এটা প্রশ্নবোধক তাই আমরা কি করব? তাহলে হি আস্কড মি, প্রথমটুকু হলো। এইবার ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো নাকি অন্য কিছু বসাবো?
তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি তৈরি, এরকম বলবো নাকি আমরা বলবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তৈরি ছিলাম কিনা, কোনটা বলবো? তাই তো, পরেরটা বলবো যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি রেডি ছিলাম কিনা। এই যে কি না বললাম আমি, এই কি না তার ইংরেজি এখানে হবে ইফ। কি না, ইফ। ইফ মানে এখানে যদি নয়, এটা তোমরা ভালো করে মনে রাখবে। অনেকেই ভুল করে যে ইফের একটাই মিনিং, সেটা হচ্ছে যদি। সেটা কন্ডিশনাল সেন্টেন্সে ইফ মানে যদি হয়, কিন্তু ন্যারেশনের বেলায় ইফ মানে কখনোই কিন্তু যদি হয় না। আমরা ইফ বসাতে পারি অথবা ওয়েদার বসাতে পারি। ওয়েদার দুটোর মানে একই, কি না। ইফ মানেও কি না, ওয়েদার মানেও কি না। তাহলে হি আস্কড মি ইফ, এই ইউটাকে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি রেডি, তাহলে এই মি থেকে ইউ চলে এসছে। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি রেডি ছিলাম কিনা, তাহলে ইউটা কি হয়ে গেল, ইউটা সেই কারণে হয়ে গেল আই। ইফ বা ওয়েদার, তাহলে আমরা জানি ওয়াজ বা ওয়ার, এম ইজার, সরি এম ইজার চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়ার হয়। তাহলে সেই কারণে হলো আই ওয়াজ, তারপরে রেডি, ইফ আই ওয়াজ রেডি। এখন এখানে ফুল স্টপ। তাহলে দেখো কি কি চেঞ্জ হলো। প্রথম কথা, সেইড টু উঠে গিয়ে আস্কড হলো, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের এখানে ইফ বা ওয়েদার হলো, ইউটা চেঞ্জ হয়ে আই হলো। আর এখানে দেখো আর চেঞ্জ হয়ে তো ওয়াজ হলোই, অ্যামিজার আগেই বলেছিলাম অ্যামিজার চেঞ্জ হয়ে ওয়াজ আর হয়, তাই আর চেঞ্জ হয়ে ওয়াজ হলো। কিন্তু এখানে লক্ষণীয় যে আর দেখো সাবজেক্টের আগে ছিল, আর আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করলাম তখন আর চেঞ্জ হয়ে তো আর চেঞ্জ হয়ে আমার ওয়াজ হলো বটে, কিন্তু সেটা কিন্তু সাবজেক্টের পরে গিয়ে বসলো। কেন বসলো? কেননা ডাইরেক্ট ন্যারেশনে যেই টাইপের সেন্টেন্সই থাকুক না কেন, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটা হয় সেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। সেই কারণে সাবজেক্টের পরে ভার্ব যাবে সবসময়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের আগে থাকে। তাই আগের যে অক্সিলারি ভার্বটা সেটাকে আমরা চেঞ্জ করে সাবজেক্টের পরে সবসময় বসাবো যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে এর পরেরটা দেখো, আবার এখানে রয়েছে শি সেড টু মি, সে আমাকে বলেছিল ডিড ইউ কল মি, তুমি কি আমাকে ডেকেছিলে। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ডেকেছিলাম কিনা। তাই তো বলবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমাকে ডেকেছিলে। তাহলে সেটা শুনে যখন আমি কাউকে এই কথাটাকে তৃতীয় কোনো ব্যক্তিকে বলবো তখন আমি কি কি বলবো, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ডেকেছিলাম কি না। যে কথাটা কিন্তু বলবেই না এখানে, তাহলে কিন্তু দ্যাট চলে আসবে, যে বলবে না। তাহলে ইউটাকে, ইউটা হচ্ছে এই মি থেকে ইউ আসছে। তাহলে আমি এখানে কি করব, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ডেকেছিলাম কিনা, তাহলে ইউটা কি হবে, ইউটা হয়ে যাবে আই। ইফ আর ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বসলো, কি না আছে তাই ইফ বসলো, ইফ আই। এবার দেখো ডিড কল মানে কল্ড, ডিড প্লাস কল মানে এরকম হয় আর কি, ডিড প্লাস কল ইজ ইকুয়াল টু হয় হচ্ছে কল্ড, এটা হয়। তার কল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অথবা ডিড ইটসেলফ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম যেখানে থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এর আগেই তোমরা জেনেছো। আর পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে পাস্ট কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট, আমাদের হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি, মনে করো সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে গেছে, এরপরে বসবে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম হ্যাড কল্ড। এবার দেখো সে আমাকে বলেছিল তুমি কি আমাকে ডেকেছিলে, আমরা বললাম সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ডেকেছিলাম কিনা। তাহলে এই মিটাকে, মিটা হচ্ছে শি, সেই জন্য এটা হয়ে গেল হার, ইফ আই কল্ড হার, ফুল স্টপ। এখানে লক্ষণীয় দেখো ডিড ছিল
আমার ডাইরেক্ট নারেশনে, ইনডাইরেক্ট নারেশনে কিন্তু ডিড থাকলো না, এটাকে বলা হয় ডামি অক্সিলারি। এটার জাস্ট কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে হচ্ছে ইন্টারোগেটিভ তৈরি করা, এটাই হচ্ছে এই অক্সিলারি ভার্বের কাজ, আর কোনো কাজ নেই। তাই এখানে অলরেডি যেহেতু অক্সিলারি ভার্ব চলে এসছে, সেই জন্য এই অক্সিলারি ভার্ব আর দরকার নেই। তাই ডিড যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো যে ডাইরেক্ট নারেশনে ডিড আছে এবং শেষে কোশ্চেন আছে, সেই ডিডটা কিন্তু উঠে যাবে। ডিড, ডাজ আর ডু, এই তিনটা হচ্ছে ডামি অক্সিলারি। এরা যখনই তুমি ন্যারেশন করবে তখন কিন্তু ডাইরেক্ট ন্যারেশনে ডু, ডাজ বা ডিড থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেগুলো থাকবে না। ঠিক আছে, এবার তারপরে দেখো, দ্য ম্যান সেড টু মি, তাহলে লোকটি আমাকে বলেছিল, ইজ ইয়োর মাদার কুকিং নাও, তোমার মা কি এখন রান্না করছেন? তাহলে আমরা বলবো লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিল, দ্য ম্যান asked me, আমাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? আমার মা রান্না করছিলেন কি না, এটা বলবো তো। তাহলে কি না, আবার সেই কারণে ইফ বসাবো, ইফ। তাহলে ইজ ইওর মাদার, যে লোকটা আমাকে বললো তোমার মা রান্না করছেন কিনা, তাহলে আমি যখন এই কথাটা গিয়ে বলবো তখন আমি তো এইভাবেই বলবো, লোকটা আমাকে জিজ্ঞাসা করেছিল আমার মা রান্না করছিল কিনা। তাহলে এটা কিন্তু তোমার মা আছে, এটা হবে আমার মা। ঠিক আছে, তাহলে কি হবে? ইফ মাই মাদার ইজটা চলে যাবে এখানটায় ভার্বের আগে, আর চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ কুকিং, ইজ ভার্বের আইএনজি ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। জাস্ট এম ইজ আর চেঞ্জ হয়ে ওয়াজ এর হয়। মাই মাদার ওয়াজ কুকিং, নাওটা হয়ে যাবে দেন, তখন রান্না করছিল কিনা, সেই জন্য দেন হলো। তারপরে দেখো, টিচার সেড টু দ্য স্টুডেন্ট, মানে টিচার শিক্ষককে বললো, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? তাহলে টিচার মানে শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি হবে? দা টিচার সেড টু হয়ে যাবে আস্কড, জিজ্ঞাসা করলেন কাকে? না স্টুডেন্টকে, দা স্টুডেন্ট। কি জিজ্ঞাসা করলেন? সে বাড়ির কাজ করেছিল কি না। এই কি না জন্য এখানে ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বসবে। ইফ, তাহলে সে, তাহলে ইউটা হয়ে যাবে, ইউটা কে? ইউটা হচ্ছে স্টুডেন্ট, সেই জন্য ইউটা হয়ে যাবে হি। হি বা সি যে কোনো একটা হতে পারে, হি অথবা সি। যদি মেয়ে হয় স্টুডেন্ট তাহলে সি হবে। ইফ, আর এই হ্যাভটা ইউ এর পরে, সাবজেক্টের পরে যাবে, গিয়ে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। কেন পরে যাবে? কারণ এটা স্টেটমেন্ট হবে। আমি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে আর সেটা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনে থাকবে না বা স্ট্রাকচারে থাকবে না, সেটা সব অ্যাসার্টিভ হয়ে যাবে বা স্টেটমেন্ট হয়ে যাবে। সেই জন্য কি হবে? ইফ হি, এইবার হ্যাভটা হয়ে গেল হ্যাড, মানে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ হয়ে গেল পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড ডান, সে তার হোম টাস্ক করেছিল কিনা, সেই জন্য ইওরটা হয়ে গেল হিজ, হিজ হোম টাস্ক, ফুল স্টপ। নেক্সট দেখো, হি সেইড ক্যান ইউ ড্রাইভ দ্য কার, সে বলেছিল তুমি কি এই গাড়িটি চালাতে পারো। তাহলে সে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড। এইবার ধরো কাকে জিজ্ঞাসা করেছিল সেটা নেই, তাহলে তুমি কি ভাববে? তাহলে তুমি ধরে নেবে যে তোমাকেই জিজ্ঞাসা করেছে। সেই জন্য সে জিজ্ঞাসা করেছিল আমি গাড়িটি চালাতে পারতাম কিনা, সেই জন্য কি না, তাহলে ইফ হবে। ইফ, তাহলে আমি, ইউটা আই হয়ে যাবে, আই, ক্যানটা আবার পরে যাবে, তাহলে ক্যান পরে গিয়ে ক্যান চেঞ্জ হয়ে আমরা জানি কুড হয়। ইফ আই কুড ড্রাইভ দ্য কার, ফুল স্টপ। তাহলে এইটুকুই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস্তো টাইপের সেন্টেন্স সম্পর্কে আলোচনার ছিল। তো যেটা আলোচনা হলো সেটাকে আমি আরেকবার কুইক সাম আপ করে দিচ্ছি যে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু থাকলে টোল্ড হতো, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু উঠে গিয়ে আস্কড হচ্ছে, এটা একটা চেঞ্জ। ইনভার্টেড কমা উঠে গিয়ে
অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় দ্যাট বসতো, কেননা ওখানে যে বুঝাতো। আর এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসছে, কেননা এখানে কি না বোঝাচ্ছে। আর একটা জিনিস, যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশনে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে সেটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সেই জন্য একটু গঠনগত পরিবর্তন হয়, অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের পরে যায়। আর টেন্সগত পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সে যা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে একই রয়েছে। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে বোঝা খুব জরুরি। তো এবারে আমরা সেকেন্ড টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যেগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, অথবা যে সমস্ত সেন্টেন্সের আনসার আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি না, সেগুলোকে আমরা বলি ডাব্লিউএইচ কোয়েশ্চেন। যেমন হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু তোমার নাম কি, তুমি কি ইয়েস নো দিয়ে কোনো আনসার দিতে পারবে? পারবে না। তাহলে এবং এটা শুরু হয়েছে হোয়াট দিয়ে। হোয়াট হচ্ছে ডাব্লিউএইচ এ টি, হোয়াট মানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, কেননা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এটা শুরু হয়েছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। কিন্তু হাউ যেটা এইচও ডাব্লিউ, সেটাও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই ধরা হয়। অর্থাৎ এক কথায় মনে রাখবে, যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেয়া যায় না, সেগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলে আর একটা ক্যাটাগরিতে ভাগ করি। তো সেক্ষেত্রে দেখো একটু নিয়ম চেঞ্জ হবে। সে আমাকে, প্রথমটা রয়েছে, সে আমাকে বলেছিল হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, সে আমাকে বলেছিল তোমার ঠিকানা কি, তোমার অ্যাড্রেস কি। তাহলে আমরা বলবো, যেহেতু এটা আমাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, তাই আমরা বলবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল, সি, তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এইবার একটু চেঞ্জ আছে। আগে আমরা কি দেখেছি না, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসে। কেন সেখানে কি না এটা বোঝাতে ইফ বা ওয়েদার বসে, কিন্তু এখানটায় কি না এই ব্যাপারটা বোঝাচ্ছে না, সেই কারণে এখানে ইফ বা ওয়েদার বসবে না। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নাম কি ছিল। তাহলে হোয়াট মানে কি, আর আমার উত্তরের মধ্যেও কি রয়েছে, সেই জন্য আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা রয়েছে সেটাকেই আমরা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা বলবো হোয়াট, তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নাম, আমার অ্যাড্রেস কি ছিল। তাহলে হোয়াট মাই অ্যাড্রেস ওয়াজ। এখানেও দেখো এই ইজ হচ্ছে টু বি ভার্ব, আর এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এই টু বি ভার্বটা সাবজেক্টের আগে আছে, কারণ এটা প্রশ্নবোধক বাক্য বলে। আমরা তো প্রশ্নবোধক কনস্ট্রাকশনে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রাখবো না, সেই কারণে আমরা কি করলাম, ইজটাকে সাবজেক্টের পরে নিয়ে গিয়ে ওয়াজ হলো। প্রথম চেঞ্জটা হচ্ছে ইজ ওয়াজ হয়ে গেল। সেকেন্ড চেঞ্জ হচ্ছে ইজ, দেখো অ্যাড্রেসের আগে ছিল, এটা ইজ ওয়াজ হয়ে অ্যাড্রেসের পরে বসলো। আর এটা কি হলো, ইওর অ্যাড্রেস মাই অ্যাড্রেস হলো। কেন, মিনিং অনুসারে। এখানে মিনিংটা আবার বলছি কি আছে, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার অ্যাড্রেস কি। তাহলে আমি এই কথাটাকে যখন অন্য কাউকে বলবো, তখন আমি বলবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার অ্যাড্রেস কি ছিল। তাহলে সেই কারণে তোমারটা আমার হয়ে গেল, আর ইজটা ওয়াজ হয়ে পরে বসলো। নেক্সট দেখো, দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলেছিল হোয়াই ডিড ইউ কল মি, তুমি কেন আমাকে ডেকেছিলে। তাহলে এখানে ডিড রয়েছে, ডিড দেখলেই তোমরা কি ভাববে, পাস্ট ইনডেফিনিট, এবং ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। তাহলে চলো, দা ম্যান, তাহলে সেই টু উঠে গিয়ে আবার আস্কড হবে, আমাকে জিজ্ঞাসা করেছিল আস্কড মি। তাহলে লোকটা আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি তাকে ডেকেছিলাম, তাই হবে। আবার দেখো, লোকটা আমাকে বলেছিল কেন তুমি আমাকে ডেকেছিলে। তাহলে এইটা যখন আমি অন্য কাউকে গিয়ে বলবো, তখন এই লোকটার কথা যখন অন্য কাউকে আমি গিয়ে বলবো, তখন আমি কি বলবো, লোকটা আমাকে জিজ্ঞাসা করেছিল কেন কেন আমি তাকে ডেকেছিলাম। তাহলে এই ইউটা কি হয়ে গেল, ইউটা আই হয়ে গেল। এইটা হচ্ছে এই মি থেকে, মি জন্য ইউটা আই হবে, আর এই ম্যান জন্য মিটা হবে হিম। তাহলে আমরা কি করবো, দ্য ম্যান আস্কড মি হোয়াই
তাহলে দেখো ডিড আছে পাস্ট ইনডিফিনিট, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট। হোয়াই আই, ইউ হয়ে গেল আই, তাহলে পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম হবে কল্ড, হিম, মিটা হয়ে গেল হিম। তাহলে মি হয়ে গেল হিম, ইউ হয়ে গেল আই, আর এই ডিড উঠে গেল, ডিড উঠে গিয়ে তার পরিবর্তে হ্যাড কল্ড হলো। কেন হলো আবার বলছি, ডিড থাকলেই সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর ডিড হচ্ছে ডামি অক্সিলারি। এই অক্সিলারিটা কিন্তু আমার ইনডাইরেক্ট নারেশনে যে আনসার তার মধ্যে থাকবে না। এখানে এটা শুধু এই ডিড বোঝাচ্ছে যেটা পাস্ট ইনডিফিনিট আছে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট থাকবে, এবং যেহেতু এটা স্টেটমেন্ট সুতরাং সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, তাই হয়েছে। তাহলে মনে রাখবে ডিড যদি ইনডাইরেক্ট নারেশনে থাকে তাহলে, ডাইরেক্ট নারেশনে থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশনে সেই ডিড থাকবে না। নেক্সট দেখো, হি সেড টু দ্য গার্ল, সে মেয়েটিকে বলেছিল, হুম ডু ইউ ওয়ান্ট, যে তুমি কাকে চাও। তাহলে এইটা যদি আমি শুনি গিয়ে আমি কি বলবো, যে সে মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল সে কাকে চেয়েছিল, তাই বলবো তো। তাহলে ইউটা কি হয়ে যাবে, ইউটা হয়ে যাবে গার্ল, তার মানে দা গার্ল অথবা সি বলবো। তাহলে আমরা বলবো যে সে জিজ্ঞাসা করেছিল, তাহলে সেই টু ঠিকই আবার আক্সড হলো কাকে, মেয়েটিকে, হি আক্সড দ্য গার্ল। তাহলে ইনভার্ট কমা উঠে গিয়ে হুম, ডাব্লিউসি বসবে, তাহলে ডাব্লিউইস হুম, এটা বসে গেল হুম। এবার দেখো এই ডু, ডাজ, ডিড এগুলো যদি সেন্টেন্সে থাকে প্রশ্নবোধক বাক্যে, তাহলে একটাও কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে থাকলে এগুলো কিন্তু আমার আনসারে থাকবে না, এই জন্য ডু বাদ। এবং ডু প্লাস ওয়ান্ট হচ্ছে ওয়ান্ট, এবং এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চেঞ্জ হয়ে করেসপন্ডিং পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা স্টেপ পাস্টে গেলে আমরা পাস্ট ইনডিফিনিট পাবো, তাই প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হুম, তাহলে ইউটা হয়ে যাবে সি, আর ওয়ান্টেড সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হুম শি ওয়ান্টেড, সে কাকে চেয়েছিল। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে এই কথাটা আমি যখন শুনবো, শুনে অন্য কাউকে বলবো, তখন কি বলবো, আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেমন ছিলাম, তাহলে ইউটা আই হয়ে যাবে। তাহলে মাই ফ্রেন্ড সেই টু উঠে আবার আক্সড হলো, আমার বন্ধু আক্সড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল। এবার এটাও ডাব্লিউইস, তাহলে ইনভার্ট কমা উঠে গিয়ে এই ডাব্লিউইস যেটা সেটা এসে বসলো হুম। এইবার দেখো এই আরটা পরে চলে গিয়ে চেঞ্জ হবে, আর আইটা তো ইউটা তো আই হবে, হাউ আই, আর এম ইজ আর চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়, তাহলে আই এর পরে ওয়াজ হয়, তাই হবে হাউ আই ওয়াজ, আমি কেমন ছিলাম। কেননা এটা আর কেন আগেও বলেছি আবার বলছি, যে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই আরটা হচ্ছে সাবজেক্টের আগে আছে। আর আমি যখন ইনডাইরেক্ট নারেশন বা আনসার করব তখন কিন্তু আমরা স্টেটমেন্ট করব বা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, তাই সাবজেক্ট দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। আর অক্সিলারি ভার্ব তার মানে সাবজেক্টের পরে চলে যাবে, বা বি ভার্ব সাবজেক্টের পরে চলে যাবে। হাউ আই ওয়াজ। লাস্ট দেখো হোয়ার ওয়ার ইউ, আই আস্কড হার, এরকমও থাকে। প্রথমে হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ থাকে আর রিপোর্টিং ভার্বটা পরে থাকে, এরকম থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা এটাকে আগে লিখবে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কোথায় ছিল, সে মানে হার আছে সেই জন্য সে মানে সি হবে এখানে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এইটা হলো সাবজেক্ট আর এইটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, সেকেন্ড ফর্ম। তো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। চেঞ্জ হয়ে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিটের এক স্টেপ আমরা যদি পাস্টে যাই, বা পাস্ট ইনডিফিনিটের করেসপন্ডিং পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা করে ফেলি, তাহলে আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ইনভার্ট কমা উঠে গিয়ে ডাব্লিউ যেটা সেটা বসবে। হোয়ার কোথায় সে ছিল, তাহলে হোয়ার শি। এইবার দেখো
এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হবে পাস্ট পারফেক্ট। সাবজেক্ট, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওয়ারের থার্ড ফর্ম কি বলো? এম ইজ আর হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্ম তাহলে কি? বিন, বি ডব্লিউ এন। তাহলে ওয়ারের থার্ড ফর্ম হচ্ছে বিন, এই কারণে হ্যাড বিন হলো। এই জন্য মনে রাখবে, যেখানেই ওয়াজ ওয়ার দেখবে ডাইরেক্ট নারেশনে, ইনডাইরেক্ট নারেশনে সেটা অবধারিতভাবে হ্যাড বিন হয়ে যাবে। এটা হচ্ছে আনসার। তাহলে এই ছিল আজকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কিত আলোচনা। এবং তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সেই সমস্ত নিয়মগুলো রয়েছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি তোমরা ভালো মতো শেখো এবং প্র্যাকটিস করো বারবার, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু কিছুই না, জাস্ট হচ্ছে দুই একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো একেবারেই সহজ, খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারবে। সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভিডিওটি, সেটা যদি তোমরা চাও, সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে পারো। যদিও আজকের ক্লাসের শুরুতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছুটা মানে ওর সারমর্ম যা ছিল সেটাকে একবার কুইক আলোচনা করেছি। তো দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো।